2 বছরের ব্যবধান। এবং আমি যদি সরাসরি এই প্রশ্নটাই করতে চাই যে আপনি জুলাইয়ের খুব পরিচিত মুখ এবং আপনার সেই কথাটি নিশ্চয়ই বলা চলে জুলাইয়ের অন্যতম একটি স্লোগানই পরিণত হয়েছিল, কেউ কাউকে ছেড়ে যায় না। আপনারা কি আসলে এই 2 বছরে সবাই সবাইকে ছেড়ে যাচ্ছেন কিনা? আজকের এই দিনটা এই দিনের নানান ধরনের কোশ্চেন গতকালকে টকশোতে আমি গিয়েছিলাম, আজকেও আছে, এর পরেও আছে, হয়তো নানান ধরনের কোশ্চেনই মুখোমুখি হতে হবে। কিন্তু গতকালকে এবং আজকে এই গোটা জাতির স্রেফ দায়িত্ব ছিল এই জুলাইকে স্মৃতিচারণ করা, যারা আহত হয়েছে তাদেরকে স্মৃতিচারণ করা, তাদের পাশে যাওয়া, যারা শাহাদাত বরণ করেছে তাদের স্মৃতিগুলোকে স্মৃতিচারণ। আজকে অসংখ্য ছেলে মেয়ে শহীদ হয়ে গেছে, তাদের নামটা পর্যন্ত কেউ জানে না, তাদেরকে স্মৃতিচারণ করার মতো কোনো ব্যক্তি নাই, এরকম অসংখ্য ঘটনা ঘটে গেছে। আমি কখনো বাড্ডায় সংগ্রাম করেছি, কখনো বসুন্ধরা গেইটে সংগ্রাম করেছি, কখনো চাংখারপুলে সংগ্রাম করেছি, কখনো শাহবাগে সংগ্রাম করেছি, কখনো ভিসি চত্বরে সংগ্রাম করেছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সংগ্রাম করেছি। সুতরাং আমি যে সিনারিওগুলো দেখেছি, আমি মাঝে মাঝে সেগুলোকে স্মৃতিচারণ করতে পারি। কিন্তু রাষ্ট্রের বিভিন্ন প্রান্তে কিন্তু এই জুলাই ছিল, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই জুলাই ছিল, সেই জায়গার সিনারি কিন্তু আমি দেখি নাই। সুতরাং আমি এই দৃশ্যগুলো কিন্তু বর্ণনা করতে পারবো না। এই জন্য গোটা বাংলাদেশেই একটা আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হওয়া উচিত ছিল, যেটা গত 2 দিন এটা সৃষ্টি হয় নাই। এবং এটার প্রায়শ্চিত্ত যারা গণঅভ্যুত্থানের পক্ষে সামগ্রিক শক্তির এখন আছে, প্রত্যেকের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে আজ কিংবা কাল, এটা লিখে রাখেন আপনারা। 5 আগস্ট সকালে, আমি সেদিনটার কথা স্মরণ করি। 5 আগস্ট সকালে, 4 আগস্ট রাতে, 4 আগস্ট রাতটা ছিল এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে হয় বেঁচে থাকবো নাহলে মরে যাব, একটা পণের রাত। আমরা যে ধর্মকে অনুসরণ করি সে ধর্মের রীতি এবং নীতি মেনে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনারত পরিস্থিতি ছিলাম। এই পুরো নগরীটা যেন মহান সৃষ্টিকর্তায়, আমার ধর্মীয় ভাষায় যদি বলি, মহান সৃষ্টিকর্তার কাছে যেন সেজদারত পরিস্থিতি ছিল। হে খোদা, আমাদেরকে তুমি রক্ষা করো, হয় বাঁচাও না হলে মৃত্যু দাও, কারণ এভাবে বেঁচে থাকা যায় না। আমিও আমার ধর্মীয় রীতি এবং নীতি অনুযায়ী আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ে মহান সৃষ্টিকর্তার কাছে যখন প্রার্থনা করি, আমি এখনো পর্যন্ত আমার নিজের ভালো লাগা কিংবা খারাপ লাগা, যখন আমার সবচেয়ে খারাপ সময় আসে, আমি কোনো মানুষের সাথে কথা শেয়ার করি না। আমি জানি একটা মানুষ আপনাকে ততক্ষণ পর্যন্ত শুনবে যতক্ষণ পর্যন্ত তার স্বার্থ আছে, কারণ আপনি তার কথাটা আবার শুনবেন, ততক্ষণ পর্যন্ত চুপ থেকে আপনাকে শুনে। এই জন্য আমি কখনো কোনো কথা মানুষের কাছে শেয়ার করি না। আমি যেহেতু আমার ধর্মীয় রীতিনীতিকে বিশ্বাস করি, আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এবং বলি এবং সাহায্য চাই। ঠিক একইভাবে সেদিন রাতে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে। আপনাদের কাছে জিনিসগুলো অলৌকিক লাগতে পারে, কিন্তু আসলে গণঅভ্যুত্থানটাকে আমরা আধ্যাত্মিক লেভেল পর্যন্ত অনুভব করতে পেরেছি। রাতে যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমালাম, ঘুমানোর পর সারাটা রাত আমি একটা স্বপ্নের মধ্যে ছিলাম, যে স্বপ্নে আপনার শরীরে যদি বৃষ্টি বর্ষিত হয় আপনি যে টের পাবেন, আপনার শরীরে বৃষ্টি ফোঁটাগুলো পড়লে আপনি যে টেরটা পান, আমি সারাটা রাত আমার শরীরের উপর যেন বৃষ্টি বর্ষিত হয়েছে, সাহসের বৃষ্টি। এবং আমি ফিল করতে পারতেছিলাম আমার বুকটা যেন প্রসারিত হচ্ছে। আমি সারাটা রাত এই স্বপ্নের মধ্যে ছিলাম, কিন্তু সারাটা রাত এই স্বপ্নের মাঝেই আমার ঘুম ভাঙে। সেদিন কোনো আমার ডর ভয় কিচ্ছু ছিল না। সকালে নামাজ পড়ে প্রিপারেশন নিলাম, বের হওয়ার মাঝে 8:30, 8:45 দিকে আমি হুসনি দানানের এক বাসাতে ছিলাম। এর আগের দিন আমি বাসায় চলে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। 4 তারিখের যখন এখানে প্রোগ্রাম শেষ করে চাংখারপুরে গিয়ে একটা রিক্সা ঠিক করলাম 400 টাকার ভাড়ায়, যে আমাকে বসুন্ধরায় নামাই দিয়ে আসবে। তো পরক্ষণে চিন্তা করলাম, যদি আমি বসুন্ধরায় চলে যাই, 5 তারিখ সকাল 9টার প্রোগ্রাম আমি ধরতে পারবো না। এখন আপনাকে বাংলাদেশের মানুষ কতটুকু চিনে কিংবা আপনার আশেপাশের মানুষজন কতটুকু চিনে, তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজেকে কতটুকু চেনেন। সুতরাং আমি আমার উপর কনফিডেন্ট ছিলাম, নিজের উপর একটা কনফিডেন্ট ছিল যে না, কালকে আমাকে এখানে লাগবে। সেই জায়গা থেকে আমি রিক্সাটাকে বিদায় করে দিয়ে হস্তি দানাদের একটা বাসায়, আত্মীয়ের বাসায় আমি সেই রাতটা যাপন করি। এবং সেই রাতের ঘটনা আপনাকে বললাম। সকালে ঘুম থেকে উঠে যখন আমি বেরোচ্ছিলাম, এই শহীদ মিনারের সাউন্ড গ্রেনেডের আওয়াজ আসছিল, টিয়ার গ্যাসের আওয়াজ আসছিল। উপস্থিত ছাত্র জনতা যে কয়জনই আসছিল তারা ছত্রভঙ্গ হয়ে ঢাকা মেডিকেলের ভিতরে চলে গেল। ঢাকা মেডিকেলের ভিতরে যখন চলে গেল, এখন আমিও মানে যে হুসনি দালানের যেখান থেকে আমি বেরোচ্ছিলাম সেখানেও পুলিশ ছিল। কোনো রকম রুগী সেজে একটা রিক্সায় করে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেট দিয়ে ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংয়ের পাদদেশে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর দেখলাম ছত্রভঙ্গ অবস্থায় সবাই চলে আসলো ঢাকা মেডিকেলের ভিতরে।
সবার চোখে মুখে পানি, স্বাভাবিক থাকবে টিয়ার গ্যাসের ঝাঁজে পানি, কিন্তু ওইটা নিয়ে মানুষ আতঙ্কগ্রস্ত না। মনে হচ্ছে এরা এজন্য ওই আহত হওয়ার জন্য আতঙ্কগ্রস্ত না, এদের আতঙ্কগ্রস্ত হচ্ছে মনে হচ্ছে আমাদের হাত থেকে কোনো কিছু ছুটে যাচ্ছে। তা আমাদের সকলের চোখ এবং মুখের ভাষা এক প্রকার সেম ছিল। কারণ শহীদ মিনারের অবস্থান যখন ছেড়ে দেওয়া হলো, ওদিকে চাঙ্কার পরে চারিদিকে লড়াই চলতেছে। এখন ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এর পাদদেশের সামনে যে রোডটা, বক্সিবাজার রোড, সামনে চাঙ্খারপুল, এই রোডটায় দেখতেছি পুলিশের অবস্থান আছে, ওই পাশে গুলি